নমস্কার বন্ধুরা। ভারতের রাজনীতি মানেই ক্ষমতার লড়াই, কিন্তু এই লড়াইয়ে এমন কিছু মানুষ আছেন যারা ক্ষমতার জন্য নয়, কণ্ঠের জন্য রাজনীতি করেন। আজকের গল্পে এমনই এক রাজনীতিবিদের যার নাম নওশাদ সিদ্দিকী। তিনি কোনো রাজবংশের উত্তরাধিকারী নন কর্পোরেট সংস্থানে গড়ে ওঠা নেতা। তিনি উঠে এসেছেন সংগ্রাম, বিশ্বাস এবং সংখ্যালঘু মানুষের প্রতিনিধিত্বের দাবি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব নওশাদ সিদ্দিকীর শৈশব, রাজনৈতিক চেতনার জন্ম, বিধানসভায় প্রবেশ, বিতর্ক, সমালোচনা ও অবস্থান এবং কেন তিনি আলাদা। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু একজন নেতার নয়, এটি এক সম্প্রদায়ের রাজনৈতিক আত্মপরিচয়ের গল্প। শৈশব ও পারিবারিক প্রেক্ষাপট। নওশাদ সিদ্দিকীর জন্ম পশ্চিমবঙ্গের একটি সাধারণ মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন সামাজিক বৈষম্য, সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা, রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব। আর এই বাস্তবতা তাকে খুব অল্প বয়সেই ভাবতে শিখিয়েছে। তার পরিবার ছিল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু সংকীর্ণ নয়। এখান থেকেই নওশাদের মধ্যে গড়ে ওঠে আত্মপরিচয়ের বোধ, ন্যায় বিচারের প্রশ্ন এবং প্রতিবাদের মানসিকতা। শিক্ষা ও মানসিক গঠন। শিক্ষা জীবনে নওশাদ সিদ্দিকী ছিলেন অনুসন্ধিৎসু। তিনি শুধু পাঠ্য বই নয়, সমাজ, ইতিহাস ও রাজনীতি পড়তেন। তিনি উপলব্ধি করেন, রাজনীতি যদি আমাদের কথা না বলে, তবে আমাদেরই রাজনীতিতে কথা বলতে হবে। এই ভাবনাই তাকে সাধারণ ছাত্র থেকে রাজনৈতিক সচেতন নাগরিক করে তোলে। রাজনৈতিক চেতনার জন্ম। নওশাদ সিদ্দিকীর রাজনীতিতে আসা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি ছিল ধীরে ধীরে গড়ে ওঠা একটি প্রক্রিয়া। নাগরিকত্ব প্রশ্ন, সংখ্যালঘু নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান, ধর্মীয় পরিচয়ের রাজনীতি, এইসব বিষয় তাকে নাড়া দেয়। তিনি বুঝতে পারেন সংখ্যালঘু সমাজ শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রতিনিধিত্ব হিসেবে নয়। আইএসএফ ও রাজনৈতিক আত্মপ্রকাশ। নওশাদ সিদ্দিকী যুক্ত হন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের সঙ্গে। এই দল তার কাছে ছিল কণ্ঠস্বর, প্রতিবাদের মঞ্চ এবং আত্মসম্মানের প্রতীক। তিনি খুব দ্রুত দলের মুখ হয়ে ওঠেন, কারণ তিনি কথা বলতেন স্পষ্টভাবে। বিধানসভা নির্বাচন ও ঐতিহাসিক জন্ম। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নওশাদ সিদ্দিকীর জীবনের মোড় ঘোরানো অধ্যায়। তিনি ভাঙেন বহু রাজনৈতিক সমীকরণ। সংখ্যালঘু ভোট যে শুধু আবেগ নয়, এটি একটি সচেতন রাজনৈতিক শক্তি, তা তিনি প্রমাণ করেন। তার জয় ছিল সাহসের জয়, বিকল্প রাজনীতির জয়, প্রতিবাদের জয়। বিধানসভায় নওশাদ সিদ্দিকী। বিধানসভায় প্রবেশ করার পর নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকেননি। তিনি কথা বলেছেন ধর্মীয় হিংসা, সংখ্যালঘু অধিকার, পুলিশি ভূমিকা, গণতান্ত্রিক পরিসর। তার বক্তব্য সবসময় আরামদায়ক ছিল না, কিন্তু প্রয়োজনীয় ছিল। বিতর্ক ও সমালোচনা। নওশাদ সিদ্দিকী মানে বিতর্ক। তার স্পষ্ট বক্তব্য অনেকের অস্বস্তির কারণ। সমালোচকরা বলেন তিনি খুব কঠোর, তিনি ধর্মীয় রাজনীতি করেন। সমর্থকরা বলেন তিনি সাহসী, তিনি সত্য বলেন। এই দ্বন্দ্বই তাকে প্রাসঙ্গিক করে তোলে। রাজনৈতিক দর্শন। নওশাদ সিদ্দিকীর রাজনীতি পরিচয় ভিত্তিক কিন্তু সাংবিধানিক, প্রতিবাদী কিন্তু গণতান্ত্রিক। তিনি বলেন না আমরা বনাম ওরা, তিনি বলেন আমাদের অধিকার কোথায়। বৃহত্তর রাজনীতিতে প্রভাব। নওশাদ সিদ্দিকী প্রমাণ করেছেন একজন একা বিধায়ক ও আলোচনার কেন্দ্র হতে পারে। তিনি মূলধারার দলগুলিকে বাধ্য করেছেন সংখ্যালঘু প্রশ্নে কথা বলতে। আন্দোলন, গ্রেপ্তার ও আপসহীন রাজনীতির অধ্যায়। বিধানসভায় শুধু রাজনীতি শুধু সংসদের ভেতরে সীমাবদ্ধ নয়। রাজনীতি মানে রাজপথ, রাজনীতি মানে সংঘর্ষ, রাজনীতি মানে ঝুঁকি। নওশাদ সিদ্দিকীর রাজনীতি এই ঝুঁকির পথেই হেঁটেছে। আমরা জানব কিভাবে তিনি আন্দোলনের রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেললেন, কিভাবে গ্রেপ্তার হলেন এবং কেন তার নাম ঘিরে বিতর্ক আরও তীব্র হয়ে উঠল। রাজপথের রাজনীতি। বিধানসভায় প্রবেশের পর নওশাদ সিদ্দিকী খুব দ্রুত বুঝে যান শুধু বিধানসভায় কথা বললেই যথেষ্ট নয়, কারণ যাদের কথা তিনি বলেন তারা রাস্তায় থাকেন ভয়, অনিশ্চয়তা আর ক্ষোভ নিয়ে। নওশাদ সিদ্দিকী তাই রাজপথ বেছে নেন। তিনি অংশ নেন প্রতিবাদ মিছিলে, নাগরিক অধিকার আন্দোলনে, ধর্মীয় হিংসার বিরুদ্ধে বিক্ষোভে। এখানেই তিনি মূলধারার বহু নেতার থেকে আলাদা হয়ে যান। সংখ্যালঘু প্রশ্নে আপসহীন অবস্থান। নওশাদ সিদ্দিকী বারবার বলেন সংখ্যালঘু নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি সাংবিধানিক অধিকার
এই বক্তব্য তাকে জনপ্রিয় করে তোলে এক শ্রেণীর মানুষের কাছে, আবার শত্রু বানিয়ে তোলে আরেক শ্রেণীর মানুষের কাছে। তিনি কোনো বিষয়কে ঘুরিয়ে বলেন না, তিনি সরাসরি প্রশ্ন করেন, কেন তদন্ত হয় না, কেন দোষীরা ধরা পড়ে না, কেন রাজনীতি নীরব থাকে। এই প্রশ্নগুলোই তাকে বিপজ্জনক করে তোলে ক্ষমতার কাছে। গ্রেপ্তার ও রাজনৈতিক বার্তা। একাধিক আন্দোলনের সময় নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হন। গ্রেপ্তার মানে শুধু আইনি প্রক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। তার সমর্থকদের কাছে এটি ছিল সাহসের প্রতীক, প্রতিবাদের দাম। তার বিরোধীদের কাছে এটি ছিল আইনের শাসন, উস্কানির ফল। কিন্তু ইতিহাস বলে, যে নেতারা গ্রেপ্তার হন তারা রাজনীতিতে আরও শক্ত অবস্থান নেন। নওশাদ সিদ্দিকীও ব্যতিক্রম নন। মূলধারার রাজনীতির সঙ্গে সংঘর্ষ। নওশাদ সিদ্দিকীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূলধারার রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামজোট সব পক্ষের সঙ্গে তার দূরত্ব আছে, আবার সংঘর্ষও আছে। তিনি কাউকেই অন্ধ সমর্থন দেন না। তিনি প্রশ্ন করেন, ক্ষমতায় থাকলে কেন চুপ, বিরোধীতে থাকলে কেন হঠাৎ সরব। এই অবস্থান তাকে একা করে তোলে, কিন্তু একই সঙ্গে আলাদা পরিচয় দেয়, ধর্ম নিরপেক্ষতা বনাম পরিচয়। রাজনীতি। নওশাদ সিদ্দিকীকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক, তিনি কি ধর্মীয় রাজনীতি করেন। সমালোচকরা বলেন তিনি মুসলিম পরিচয়কে সামনে আনেন। নওশাদ সিদ্দিকীর জবাব, পরিচয় চাপিয়ে দেওয়া হলে তা অস্বীকার করাই রাজনীতি। তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা মানে পরিচয় মুছে ফেলা নয়, ধর্ম নিরপেক্ষতা মানে সব পরিচয়কে সমান মর্যাদা দেওয়া। এই বক্তব্য একদিকে প্রশংসিত, অন্যদিকে তীব্রভাবে সমালোচিত। ভাষা ও বক্তব্যের শক্তি। নওশাদ সিদ্দিকীর ভাষা ধারালো, আবেগপূর্ণ কিন্তু পরিকল্পিত। তিনি খুব সচেতনভাবে শব্দ ব্যবহার করেন, কারণ তিনি জানেন একটি শব্দ রাজনৈতিক অস্ত্র হতে পারে। তার বক্তৃতায় থাকে ক্ষোভ, যুক্তি, ইতিহাসের উল্লেখ, সাংবিধানিক প্রশ্ন। এটাই তাকে শুধু নেতা নয়, একজন রাজনৈতিক কণ্ঠ করে তোলে। সমর্থক বনাম বিরোধী। নওশাদ সিদ্দিকীর রাজনীতি সমাজকে বিভক্ত করে। সমর্থকরা বলেন তিনি আমাদের কথা বলেন, তিনি ভয় পান না। বিরোধীরা বলেন তিনি সমাজকে ভাগ করেন, তিনি উত্তেজনা তৈরি করেন। এই দুই অবস্থানের মাঝেই তার রাজনীতি টিকে আছে। মিডিয়া ও নওশাদ সিদ্দিকী। মূলধারার মিডিয়া নওশাদ সিদ্দিকীকে সবসময় সমান গুরুত্ব দেয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ছড়িয়ে পড়ে দ্রুত। তিনি জানেন আজকের রাজনীতি শুধু মাইকে নয়, মোবাইল স্ক্রিনেও লড়া হয়। একা চলার রাজনীতি। নওশাদ সিদ্দিকী জানেন এই রাজনীতি তাকে সহজ পথে নিয়ে যাবে না। তিনি হয়তো জানেন ক্ষমতা তার হাতে আসবে না দ্রুত, কিন্তু তিনি বিশ্বাস করেন রাজনীতি শুধু জেতার খেলা নয়, রাজনীতি মানে অবস্থান। এই অবস্থানই তার শক্তি, এই অবস্থানই তার দুর্বলতা। ভবিষ্যৎ রাজনীতি, আত্মসমালোচনা ও এক বিকল্প ধারার খোঁজ। রাজনীতিতে সবচেয়ে কঠিন প্রশ্নটি হলো, এরপর কি? প্রতিবাদ করা যায়, কণ্ঠ তোলা যায়, কিন্তু সেই কণ্ঠ কি ভবিষ্যৎ করতে পারে? এই পর্বে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। নওশাদ সিদ্দিকীর রাজনীতি কি শুধু প্রতিবাদ, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পথ চলা? নির্বাচনী রাজনীতিতে নওশাদ সিদ্দিকী। একজন বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই নিজের পরিচয় তৈরি করেছেন, কিন্তু ভারতের মতো গণতন্ত্রে একজন নেতার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে নির্বাচনী ফলাফলের উপর। প্রশ্ন ওঠে, তিনি কি এক আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন? তার দল কি রাজ্য জুড়ে প্রভাব বাড়াতে পারবে? সংখ্যালঘু ভোট কি দীর্ঘমেয়াদে তার পাশে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু নওশাদ সিদ্দিকী জানেন ভোট ছাড়া রাজনীতি টিকে থাকে না। সংখ্যালঘু রাজনীতির ভবিষ্যৎ। নওশাদ সিদ্দিকীর রাজনীতি মূলত দাঁড়িয়েছে সংখ্যালঘু পরিচয় ও অধিকার প্রশ্নের উপর, কিন্তু এখানেই একটি জটিলতা আছে। সংখ্যালঘু রাজনীতি কি শুধুই নিরাপত্তা ও ভয়ের রাজনীতি, নাকি শিক্ষা, অর্থনীতি ও ক্ষমতায়নের রাজনীতি? নওশাদ সিদ্দিকী ধীরে ধীরে বুঝতে পারছেন শুধু প্রতিবাদ যথেষ্ট নয়, একটি পজিটিভ এজেন্ডা তৈরি করাও জরুরি। নীতি ও উন্নয়নের প্রশ্ন। সমালোচকরা প্রায়ই বলেন নওশাদ সিদ্দিকী সমস্যার কথা বলেন, কিন্তু সমাধান কোথায়? এই সমালোচনা তিনি অস্বীকার করেন না, বরং সাম্প্রদায়িক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন শিক্ষা, সংস্কার, যুব কর্মস্থান, সংখ্যালঘু উদ্যোক্তা তৈরি, সামাজিক উন্নয়ন। এই বিষয়গুলো ভবিষ্যতে তার রাজনীতির কেন্দ্রে আসতে পারে। এখানেই তার রাজনীতি এক নতুন মোড় নিতে পারে। আত্মসমালোচনা ও রাজনৈতিক পরিণতি বোধ। রাজনীতিতে আত্মসমালোচনা খুবই বিরল গুণ, কিন্তু নওশাদ সিদ্দিকী একাধিকবার বলেছেন আমাদেরও ভুল হয়েছে, আমাদের ভাষা আরও দায়িত্বশীল হতে পারে। এই স্বীকারোক্তি তাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তিনি বুঝেছেন অতিরিক্ত তীব্র ভাষা কখনো কখনো সমর্থনের বদলে দূরত্ব তৈরি করে। এই উপলব্ধি তার রাজনৈতিক পরিণতির পরিচয় দেয়। জোট রাজনীতি ও একাকিত্ব।
ভারতের রাজনীতিতে একা চলা খুব কঠিন, জোট ছাড়া বড় প্রভাব তৈরি করা প্রায় অসম্ভব। নওশাদ সিদ্দিকীর সামনে প্রশ্ন, তিনি কি ভবিষ্যতে জোটে যাবেন? গেলে কার সঙ্গে? আদর্শের সঙ্গে আপোষ করবেন কি না? এখনও তিনি এই প্রশ্নে পরিষ্কার নন। তিনি জানেন আপোষ করলে ক্ষমতা আসতে পারে, কিন্তু পরিচয় হারানোর ঝুঁকিও থাকে। তরুণ প্রজন্ম ও নওশাদ সিদ্দিকীর সবচেয়ে বড় শক্তি তরুণ সমর্থক, যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, প্রশ্ন করতে শেখে, অন্ধ আনুগত্যে বিশ্বাসী নয়। এই তরুণরা নওশাদ সিদ্দিকীর মধ্যে নিজেদের কণ্ঠ খুঁজে পায়। কিন্তু তরুণদের ধরে রাখতে হলে শুধু আবেগ নয়, দিশাও দিতে হবে। মিডিয়ার ভাষা বদলানোর চেষ্টা। নওশাদ সিদ্দিকী মূলধারার মিডিয়াকে খুব একটা বিশ্বাস করেন না। তিনি মনে করেন মিডিয়া অনেক সময় ক্ষমতার ভাষায় কথা বলে, তাই তিনি বিকল্প মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া লাইভ, স্বাধীন সাংবাদিক, সরাসরি জনসংযোগ। এই কৌশল ভবিষ্যতের রাজনীতির ইঙ্গিত দেয়। তিনি কি রাজনীতির ভাষা বদলাতে পারবেন? সবচেয়ে বড় প্রশ্ন, নওশাদ সিদ্দিকী কি রাজনীতির ভাষা বদলাতে পারবেন? তিনি হয়তো একা ক্ষমতা দখল করবেন না, কিন্তু তিনি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, অস্বস্তি তৈরি করেছেন, বিকল্প চিন্তা এনেছেন। এটাও রাজনীতির একটি বড় অর্জন, সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকার। ভবিষ্যতে নওশাদ সিদ্দিকীকে হয়তো মনে রাখা হবে একজন ক্ষমতাবান নেতা হিসেবে নয়, বরং একজন প্রতিবাদী কণ্ঠ হিসেবে, যিনি সংখ্যালঘু রাজনীতিকে নীরবতা থেকে কণ্ঠের রূপ দিয়েছেন। এই ছিল নওশাদ সিদ্দিকীর রাজনীতির ভবিষ্যৎ ও দার্শনিক অধ্যায়। ব্যক্তি নওশাদ, ইতিহাসের বিচারে এক কণ্ঠ। রাজনীতির বাইরে একজন মানুষ থাকে, স্লোগানের বাইরে থাকে একটি জীবন। আজকের আমরা সেই মানুষটিকে জানার চেষ্টা করব। নেতা নওশাদ সিদ্দিকীর পেছনের ব্যক্তি নওশাদ সিদ্দিকী। ব্যক্তিগত জীবন, প্রচারের বাইরে থাকা মানুষ। নওশাদ সিদ্দিকী ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলেন। তিনি ইচ্ছা করেই নিজেকে দূরে রাখেন। গ্ল্যামার, অতিরিক্ত মিডিয়া উপস্থিতি, ব্যক্তিগত প্রদর্শনী। তার জীবনযাপন সাধারণ, কাপড় চোপড়, চলাফেরা, ভাষা, সব কিছুতেই থাকে সংযম। এই সংযমই তাকে অনেকের চোখে বিশ্বাসযোগ্য করে তোলে। মূল্যবোধ ও বিশ্বাস। নওশাদ সিদ্দিকীর রাজনীতির কেন্দ্রে আছে আত্মসম্মান, ন্যায় বিচার, সাংবিধানিক অধিকার। তিনি বারবার বলেছেন, আমি নিখুঁত নই, কিন্তু আমি নীরব থাকবো না। এই একটি বাক্যই তার রাজনীতির সারসংক্ষেপ। আবেগ বনাম যুক্তি, একটি ভারসাম্য। সমালোচকরা বলেন নওশাদ সিদ্দিকীর রাজনীতি আবেগ নির্ভর, কিন্তু তার সমর্থকরা বলেন এই আবেগ ছাড়া সংখ্যালঘু রাজনীতি সম্ভব নয়। বাস্তবতা হলো নওশাদ সিদ্দিকী আবেগ দিয়ে দরজা খুলেছেন, এখন তাকে যুক্তি দিয়ে ঘর করতে হবে। এই রূপান্তরই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সমর্থকদের চোখে নওশাদ সিদ্দিকী, তার সমর্থকদের কাছে নওশাদ ভয়ের সময়ে কণ্ঠ, নীরবতার ভাঙন, প্রতিনিধিত্বের প্রতীক। অনেক তরুণ বলেন তিনি আমাদের মতো কথা বলেন, আমাদের মতো রাগ করেন, আবার আমাদের মতো প্রশ্নও তোলেন। এই সংযোগই তার সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি। বিরোধীদের চোখে নওশাদ সিদ্দিকী, বিরোধীদের মতে তিনি বিভাজন তৈরি করেন, তিনি উত্তেজনা বাড়ান, তিনি আপোষহীন। কিন্তু রাজনীতির ইতিহাস বলে যে নেতারা আপোষহীন তাদেরই প্রথমে বিপজ্জনক বলা হয়। ইতিহাসের বিচারে মূল্যায়ন। আজ হয়তো নওশাদ সিদ্দিকী ক্ষমতার কেন্দ্রে নেই, কিন্তু ইতিহাস সবসময় ক্ষমতা দিয়ে বিচার করে না। ইতিহাস মনে রাখে কে প্রশ্ন তুলেছিল, কে চুপ করেনি, কে প্রতিনিধিত্বের দাবি তুলেছিল। এই জায়গায় নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই নিজের নাম লিখিয়েছেন। তিনি কি রাজনীতির মোড় ঘুরিয়েছেন? হয়তো পুরো রাজনীতির মোড় নয়, কিন্তু তিনি একটি দরজা খুলেছেন। সংখ্যালঘু রাজনীতি যে শুধু অনুগত থাকার রাজনীতি নয়, বরং প্রশ্ন করার রাজনীতি, এই ধারণা তিনি প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যতের সম্ভাবনা। নওশাদ সিদ্দিকীর সামনে পথ সহজ নয়। ক্ষমতার চাপ, মিডিয়ার সমালোচনা, জোট রাজনীতির বাস্তবতা। কিন্তু তার সামনে একটি সুযোগ আছে, প্রতিবাদ থেকে প্রস্তাবের দিকে যাওয়া, আবেগ থেকে নীতির দিকে যাওয়া। এই পরিবর্তনই তাকে ইতিহাসে স্থায়ী জায়গা দিতে পারে। আবেগ ঘন উপহার। রাজনীতি মানে সবসময় জয় নয়, রাজনীতি মানে কখনো কখনো একা দাঁড়ানো। নওশাদ সিদ্দিকী হয়তো সব প্রশ্নের উত্তর নন, কিন্তু তিনি একটি প্রশ্ন যা আমাদের অস্বস্তিতে ফেলে, ভাবতে বাধ্য করে। আর গণতন্ত্রের একটি প্রশ্নও কখনো কখনো একটি ক্ষমতার চেয়েও শক্তিশালী। এটাই ছিল নওশাদ সিদ্দিকী, রাজনীতিতে সংখ্যালঘু কণ্ঠের সাহসী উচ্চারণ। ভালো থাকবেন, সুস্থ